কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র আমাদের এখানে উপস্থিত হয়েছে। আমরা ভোলার অধিবাসী এবং এখানকার এই সবার সমস্ত মানুষের পক্ষ থেকে আমরা তাকে লাল সালাম জানাচ্ছি। আমরা বলছি যে এই অঞ্চলের অধিবাসীর কাছে আবেদন রাখছি, সূর্যকান্ত মিশ্র এই অঞ্চলের সমস্ত মানুষের কাছে হয়তো পৌঁছাতে পারবেন না, কিন্তু আমরা তার পক্ষ থেকে সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছাবো। আমরা আবেদন রাখছি ভারতবর্ষের শ্রমজীবী মানুষের আন্দোলনকে আরো বেশি ত্বরান্বিত করবার জন্য তিনি আপনাদের কাছে এখানে হাত পাততে এসেছেন, সাহায্য করুন। আমরা আবেদন রাখছি এই অঞ্চলের গণতন্ত্রপ্রিয় নাগরিকের কাছে। এখন এই সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখার পরে আমরা অর্থ সংগ্রহের কাজ শেষ করব। আজকে আমাদের প্রধান বক্তা কমরেড সূর্যকান্ত মিশ্র এখন বক্তব্য রাখবেন। মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সাথী বন্ধু ভাইরা বোনেরা, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে আপনারা এখানে আমাকে মানুষের কাছে পৌঁছবার সুযোগ করে দিয়েছেন আমাদের গণ অর্থ সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে। এখানে বিরাট বড় কিছু একটা ভাষণ দেওয়ার ব্যাপার নেই। আমি আস্তে আস্তে শুনছিলাম, এখানে আমাদের যে বক্তব্যটা আপনারা শুনেছেন, আর যেখানে দাঁড়িয়ে আছি গোলাপ পানিহাটি, আপনারা আমার চাইতে অনেক বেশি জানেন। আপনাদের কাছে কিছু বেশি বলা আমার পক্ষে ঠিক হবে না। দুনিয়া দেশ কি চলছে সেও এখানে বিশদে যাওয়া মুশকিল, কিন্তু একটা সংকট এখানে আমরা যারা বেঁচে আছি এখনো, এরকম সংকট পৃথিবীতে দেখিনি, দেশে দেখিনি, বাংলায় দেখিনি। এরকম একটা সংকট এই অতিমারী মহামারী 102 বছর আগে হয়েছিল। 102 বছর মানে 1918 সাল ইনফ্লুয়েঞ্জা মহামারী, 5 কোটি মানুষ মারা গেছে। এখন 102 বছর পরে আমরা আছি করোনা অতিমারী মহামারী। সারা বিশ্বে সবচেয়ে ধনী দেশ, তথাকথিত উন্নত দেশ আমেরিকা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মৃত্যুর হার কমছে না। ট্রাম্পের মতো বলশালী রাষ্ট্রপতি এখনো পুরো ইমপিচমেন্ট হয়নি, কিন্তু একটা হাউসে রয়েছে, আপার হাউসে যাবে, সেটা আলাদা ব্যাপার, আর কদিনও আছে। কিন্তু ওইখানে করোনা কীরকম একটা বিধ্বংসী যা ঘটেছে তা আপনারা জানেন। আমরা 3 নম্বরে আছি, আমেরিকার পরে ব্রাজিল, ব্রাজিলের পরে ভারত। কিছু ব্যাপারে আমরা ব্রাজিলের চাইতে এগিয়ে আছি, সেই সব হিসাবে যাচ্ছি না। আজকে টিকা দিয়ে শুরু হবে, আপনারা কজন টিকা পাবেন আমি জানি না, কিন্তু এরকম অদ্ভুত কাণ্ড পৃথিবীতে আর কোথাও হচ্ছে বলে আমি শুনিনি। যে টিকা আমাদের এখানে দেওয়া হবে, 2টো টিকা, কোভিশিল্ড, কোভ্যাক্সিন। প্রথমটা বিদেশে পরীক্ষা হয়েছে, আমাদের দেশে এখানে পরীক্ষা হয়েছে, পরীক্ষামূলকভাবে টিকা দেওয়ার আগে করতে হবে। সেটা পরীক্ষা হলেও তার ফলাফল কেউ জানে না, বিজ্ঞানীরা কেউ জানেন না, প্রকাশিত হয়নি। আর আমাদের দেশের যেটা কোভ্যাক্সিন, সেটা 3য় দফার পরীক্ষাই হয়, পরীক্ষা হয়নি, এগুলো দেওয়া হচ্ছে, এ কোথাও হচ্ছে আমি শুনিনি। কেউ বলতে পারবেন কিনা জানি না। এরা
স্বনির্ভরতা দেখাচ্ছেন। স্বনির্ভরতা মানে হচ্ছে যে এইরকম পরীক্ষা ইত্যাদি না করে টিকা দেওয়া হচ্ছে। দাম কি হবে? সরকার যেটা 200-400 টাকায় কিনবে আপনাকে 2000 টাকায় বিক্রি করবে, কি আরো বেশি দাম হবে? আমাদের দেশে টিকা ইউরোপে যে দামে বিক্রি হয় 318 টাকায়, আর আপনাকে এখানে 400 টাকা দাম নেবে। কথা অনেক, আমি সেসবে যাচ্ছি না, কিন্তু এটা যেরকম ওখানে তেমনি এখানে। তিনি বলছেন আমি বিনা পয়সায় টিকা দিচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী, আর সবাইকে দেওয়া হবে। পয়সা দিয়েছেন কিনা জানি না, পয়সা আছে কিনা তাও জানি না। আর উনি বলছেন আমরা দিচ্ছি। কজনকে দিচ্ছেন? কজনকে কিনতে হবে আর কজনকে সরকার দেবে কেউ জানে? সরকার বলতে পারবে। যাই হোক না কেন, কিন্তু আমি আপনাদের বলছি যে এটা একটা কথা, কিন্তু বাকি যা হচ্ছে সারা দেশে, আমাদের রাজ্যে, আমরা সবাই জানি। সংকটটা তো খালি করোনার সংকট না, আগের থেকেই চলছিল, আর করোনার ফলে সেটা আরো বেড়েছে। রেকর্ড বেকারি আমাদের দেশে। স্বাধীনতার পরে এত বেকার, কাজ করতো 15 কোটি মানুষ কাজ হারিয়েছে। বছরের শেষে হিসাব যখন বেরোবে 20 কোটি হতে পারে। 20 কোটি মানে আপনি ভাবুন, যারা কাজ করতো কাজ হারালো, বেকার তো কাজ পাওয়া দূরের কথা। যদি একটা পরিবারের 5 জন মানুষ তার উপরে নির্ভর করে, তাহলে 100 কোটি মানুষ আমাদের দেশে, তাদের পেটে লাথি মারছে এই সরকার। 10 কোটি টন খাদ্যশস্য আছে আমাদের কেন্দ্রীয় অর্থ ভাণ্ডারে, আর মানুষ খাদ্য পাচ্ছেন না। সেই খাদ্য পচছে, আর ইথানল তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে, তার থেকে স্যানিটাইজার হবে, গাড়িতে তেল দেওয়া হবে। আমি জানি না কেউ খাওয়ার জন্য বোতলে করে দেবে কিনা বা পাউচে করে দেবে কিনা। এই আমাদের দেশ, আর এরা বড় বড় 56 ইঞ্চি সব বড় বড় কথা বলছেন। আমি জিজ্ঞেস করছি, যারা দিল্লির সরকারকে সমর্থন করেন বা এখানকার সরকারকে সমর্থন করেন, অভিজ্ঞতা দিয়ে একবার বিচার করুন। নিত্য প্রয়োজনীয় জিনিস সরকার একটা আইন করে, এই সবগুলো তালিকা যে আছে 54-55 সালের আইন, নেহরুজি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন উনি বলেছিলেন যে কালোবাজারিদের পাশে ল্যাম্পপোস্টে ঝোলানো হবে। ল্যাম্পপোস্টে কেউ ঝোলেনি, কিন্তু আইনটা ছিল, মজুদদার মুনাফা করি, এটাকে ধরবার ব্যবস্থা ছিল। সেখান থেকে নিত্য প্রয়োজনীয় নয় 5টা জিনিস, 5টা না, অনেকগুলো জিনিস বাদ দেওয়া হয়েছে। খাদ্যশস্য নিত্য প্রয়োজনীয় নয়। যারা বিজেপিকে সমর্থন করেন, আপনাদের কাছে খাদ্যশস্য, চাল ডাল, তার দাম বাড়লে সেটা প্রয়োজনীয় নয়? ডাল সেটা নিত্য প্রয়োজনীয় তালিকার থেকে বাদ। তেল বাদ, পেঁয়াজ বাদ। এগুলো লাগে না? যে পার্টি করুন না, দল মত ছেড়ে দিন, কোনো পার্টি না করুন, কোনো রাজনীতি না করুন, এই যে আক্রমণ হচ্ছে, আয় নেই, অথচ আপনার জিনিসপত্রের দাম বাড়ছে। আর যারা উৎপাদন করছে সব কৃষক, তারা ওখানে সিংহু করা, জল কামান, টিয়ার গ্যাস, আর বারবার করে একদিন করে একটা আলোচনার প্রহসন হচ্ছে, আর তারা বেরিয়ে এসে বলছেন আমরা জানি কি হচ্ছে ওখানে। কৃষকরা শতাধিক মানুষ ওখানে জীবন দিয়েছেন। এই এখানকার ঠান্ডা দিয়ে কিছু বোঝা যায়নি, ওখানে 1.5 ডিগ্রি, 1.5 ডিগ্রি এই যে আমরা পড়ে আছি, এতে কিছু হবে। তার উপরে বৃষ্টি, জল জমা হয়ে গেছে, তার মধ্যেও লড়াইতে আছেন কৃষকরা। কেন? অন্নদাতারা, তাদের এই সর্বনাশ। আর আপনি আমি যারা এইটা কিনে খেতে হয় আমাদের, যাদের, তাদের জন্য এগুলো নিত্য প্রয়োজনীয় না। নাহলে ডাল, আলু ভাতে, পেঁয়াজ, একটু সর্ষের তেল দিয়ে, এইগুলো নিত্য প্রয়োজনীয়। তাহলে নিত্য প্রয়োজনীয় কি? আপনি যে দল করুন, বিরাট সমস্যা আমাদের সামনে, তাই এবং সমস্যা বাড়ছে, কমবার কোনো লক্ষণ নেই। আরো কলকারখানা বন্ধ হবে, আরো বেকার তৈরি হবে। বেকার কোনখান থেকে কাজ পাবে? কাজ চাই, খাদ্য চাই, শিক্ষা চাই,
এই আস্তে আস্তে দুটো স্কুল আপনাদের এখানে পানিহাটিতে সরকারি স্কুল বন্ধ হয়ে আছে। কি সরকার চলছে? বন্ধ, অনেক দিন ধরে বন্ধ হচ্ছে। খুলছে, স্কুল খুলছে, পড়াশোনা কি হচ্ছে? আপনার ছেলে মেয়েদের একটা বছর আপনার মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, বিজনেস হোক, কি ইলেকট্রনিক্স, আইটি, যাই হোক না কেন, এক বছর যাওয়া মানে কি সরকার বুঝতে পারে? ওদের হিসেবে দরকার নেই। কি অবস্থা! এই যে রাস্তাটা দিয়ে এলাম, এই যে সোনার বাংলা কেউ করবে বলছে, আর কিন্তু সোনার বাংলা করেই ফেলেছে। যে রাস্তাটা দিয়ে এলাম, আজকে ওখানে কাগজ সকালবেলা উঠে দেখি, আমাদের কাগজে, অন্য কাগজে, মানে আমাদের, মানে যেটা আমি পড়লে আমাদের অনেকে পড়েন, আপনারা পড়েন গণশক্তি, তো দেখলাম যে আপনাদের এই রাস্তাটা নাকি একবার উদ্বোধন হয়েছে। তারপরে উদ্বোধন হলে এমন উদ্বোধন হলো যে রাস্তার এক পাশটা উঁচু হয়ে গেল, আর এক পাশটা নিচু হয়ে গেল, বাঁকা হয়ে গেল রাস্তাটাকে আবার ঠিক করবার জন্য আরেকবার উদ্বোধন। ওই উদ্বোধন হচ্ছে আর বাঁকা হচ্ছে, তারপরে আবার উদ্বোধন হচ্ছে, সাইনবোর্ডের পর সাইনবোর্ড। যা যা আমরা করেছিলাম, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে আমাদের মতো খুচরো লোকরা যারা যা যা করেছিলাম, যেখানে যা ছিল একটা প্লেট, সেগুলো নেই, সেগুলো সব তুলে দিয়ে ওখানে যেন উনিই সব করেছেন। যত ব্রিজ আছে উনি করেছেন, যত রাস্তা করেছেন উনি করেছেন। আর ওই ত্রিপোলা লাইট আমাদের সামনে ছিল না, আপনাদের এখানে আছে তো দেখতে পাচ্ছি না। ত্রিপোলা যে ছিল, ত্রিপোলা দেখতে পাওয়া যায় না এখন। ত্রিপোলা আর একটা জিনিস দেখতে পাওয়া যায়, মোড়ে মোড়ে দেখতাম মুখ্যমন্ত্রীর মুখ। 34 বছরের সরকার ছিল এখানে, জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যদের বিজ্ঞাপন দিয়ে মুখ দেখাতে হতো না ওখানে, কাউকে না ছবি তুলতে হতো। আর মুখ দেখাতেন উনি, তারপরে বলতেন, ওই ওখানে লেখা ছিল সততার প্রতীক। এত লজ্জা পেয়েছেন নির্লজ্জ লোকেরাও, এখন আর সততার প্রতীক লিখতে সাহস করেন। এসব আর যতগুলো চোর এপাশ থেকে ও পাশে যাচ্ছে, আর বিজেপি বড় বড় সব কথা বলছে, ও তো ডাকাত সারা দেশ ঘুরে করছে। হাজার হাজার লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি ওখানে, রাফাল কেলেঙ্কারি থেকে আরম্ভ করে। আর এখানে ও অত বড় চোর নেই, তো বাংলায় যা করবে আর কি, বাংলার চুরি চামারি এসব এরকম। আর যারা করেছে এর পিছনে সিবিআই ধাওয়া করছে, ও ধাওয়া করছে, সে ধাওয়া করছে, আর ও ধাওয়া করতে করতে ও বিজেপির ঘরে গিয়ে ঢুকে যাচ্ছে। আরে যেই তৃণমূল সেই বিজেপি, লোকগুলো তো এক, দেখতে কিছু অসুবিধা হয়। আর উন্নয়ন চলছে সমানে, তাকিয়ে উন্নয়ন চলছে। রাস্তার দুধারে ময়লা জমে আছে, ময়লা পরিষ্কার হয় এখানে। নাইট সয়েল কোথায় যেতে হয় আপনাদের? এখানে খড়দায় যেতে হয়, তাই যদি আমি শুনেছি ঠিক। মোটামুটি উন্নয়ন হচ্ছে, রাস্তায় ময়লা, এই স্কুল, এই কলেজ, কি আমি সব কথায় যাচ্ছি না। আমাদের চাই এগুলো, বিকল্প চাই, না বললে খালি হবে না। ওই হয়েছে সেই হয়েছে বলে কাজ শেষ হয় না। দিল্লির সরকারকে দেখেছি, রাজ্য সরকারকে আমরা দেখেছি। বিকল্প যদি কেউ দিতে পারে, বামপন্থীরা দিতে পারে। এই সমস্ত খাদ্যের সমস্যা, গায়ের সমস্যা, মানুষের মাথা গোঁজবার ঠাঁই, একটি শিক্ষা, চিকিৎসা, জনস্বাস্থ্য, কর্পোরেট হাসপাতাল, এইগুলো টিকা। আমাদের দেশের স্বাধীনতার পর, আমার বয়সের যারা আছেন এখানে হাতে দাগ আছে হয়তো, যেখানে স্মল পক্স, গুটি বসন্ত, ওইটা কি বলে টিকা নিতে হতো। আমি যখন ডাক্তারি পড়ি তখন ঘোষণা করা হলো যে না, আমাদের দেশ দূরীকরণ হয়েছে, কিন্তু ডাক্তার থেকে গেছে। তারপরে আমি যখন ডাক্তার, তখন দেওয়ালে লেখা হতো যে গুটি বসন্তের খবর দিন, 5,000 টাকা পুরস্কার নিন, মানে যদি হয়, নেই, উঠে গেছে। সবাইকে দেওয়া হচ্ছে বিনা পয়সা। কেউ না নিলে তার কাছে গিয়ে পৌঁছে কি করে দেওয়া হয়, থেকে পোলিও পর্যন্ত বিনা পয়সায় সবাইকে, বাচ্চাকে দাও পোলিও। এবং কি করে কেউ বাদ করলো কিনা দেখো, তার পেছনে ছোট আমরা ছুটতাম, তাকে টিকা দিতে হবে। আর মানুষ ছুটছে এখন কোথায় যাবে? স্বাস্থ্য সাথী, আরে বাবা কি কথা, সবাইকে স্বাস্থ্য দিয়ে দিয়েছেন উনি। আর তারপরে স্বাস্থ্য সাথী এমনই হয়েছে যে কার্ড নিয়ে ওখানে বলছে কার্ডটা রেখে দিন,
বাকি টাকাটা দিয়ে দিন, আপনি ভর্তি হতে পারবেন না, না হলে ভর্তি হলেও ডিসচার্জ হবে না, চিকিৎসা হবে না। সোজা কথা তো এই সব কিছুর পরিবর্তন চাই। এখনকার এই সমস্যার মধ্যে দাঁড়িয়ে আমরা মনে করি সারা দেশের সামনে বিপদ বিজেপি। আর যদি এক কথাই বলতেন যে এই মুখ্যমন্ত্রী, তিনি তো মুখ্যমন্ত্রী হননি, বলতেন তখন যে আপনার সবচাইতে বড় অপরাধ অনেক, আপনার তালিকা বলে শেষ করা যাবে না, এই রাস্তা থেকে চিটফান্ড পর্যন্ত ওই বলে শেষ করা যাবে না। 214 জন শহীদ হয়েছেন আমাদের, কালকেও আক্রান্ত হয়েছে আমরা, রক্ত ঝরেছে, মাথা পেটেছে। সিইএসসি বিদ্যুৎ তার দাম, এটাকে আমাদের জন্য করছে। যারা বিজেপি করেন, তৃণমূল করেন, তারা সমর্থন করেন না। বিদ্যুতের দাম এইভাবে হবে, 200 ইউনিট পর্যন্ত ছাড় দাবি করেছি আমরা, দাম কমাতে বলেছি। করোনার সময় যে সমস্যা, যেটা ছাড় দিতে বলেছি আগে, বহু দিনের দাবি এসে আমরা বলছি, আমরা যা দাবি করছি সেইগুলো আপনাদের দাবি করতে হবে না, মানুষ ফেরা দিতে পারবে, একটা বিকল্প সরকার দিতে পারবে। এবং তার জন্য তৃণমূল, বিজেপি, এর বিরোধী যত শক্তি আছে, কংগ্রেস সহ সবাইকে ঐক্যবদ্ধ করে লড়াই করতে হবে। একে হটিয়ে একটা বিকল্প ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বিকল্প কর্মসূচির ভিত্তিতে একটা বিকল্প সরকার চাই। যে লড়াইটায়, সেই লড়াইয়ের জন্য আমরা আপনাদের কাছে রাস্তায়। আমাদের চিটফান্ড নেই, একটা মন্ত্রীকেও আপনি বলতে পারবেন না, একটা নেতাকেও আমাদের এতদিন ধরে সিবিআই, ইডি আর মুক্তি সব করে একটার গায়ে কারো হাত দিতে পেরেছে, একজনের গায়ে এক ফোঁটা কালি ছেটাতে পেরেছে, এটাই হচ্ছে আমাদের রেকর্ড। আর এদের দেখুন সব বড় বড় নেতাগুলো কি করছে, গরু ছাগলের মতো এদিকে ওদিকে ওদিকে এদিকে মাথা বিক্রি করছে সব। আমরা দিতে পারি বিকল্প, সেই জন্য। আর সেই বিকল্পের সংগ্রাম আমাদের ওটা নেই। আমাদের অর্থ আমাদের মানুষের কাছে ভিক্ষা চাইতে হয়। আমি পার্টির রাজ্য সম্পাদক, আমরা সর্বক্ষণের করি, আমাদের পেশা নেই। তো পেশা কবে ছেড়ে দিয়েছি, কারণ আমার 5,000 টাকা তখনকার দিনে 73 সালে 72 সালে যখন আমার রোজগার ছিল চেম্বারে, আমাকে যখন সর্বক্ষণের কর্মী হলো 150 টাকা আমার মাসে। এখন আমি 10,000 টাকা পাই মাসে। এখানে নিশ্চয়ই অনেকে আছেন 10,000 টাকা বেশি মাইনে রোজগার পান। আমি যে প্যান্ট পরে আছি এটা 20 বছর, এটা দেখতে শুনতে ভালো, হয়তো দুটো ফটো আছে। এইটা না, আমাকে কেউ উপহার দিলে আমি হাত জোড় করে বলি না, আমি উপহার নিতে অভ্যস্ত নই। আমি আমার কথা বলে তো সার্টিফিকেট দিতে পারি না, আমি সততার প্রতীক হতে চাচ্ছি না, কারণ আমাদের প্রতীক হতে হয় না। আমরা সৎ হয়েই জন্মেছি আর সৎ হয়ে বেঁচে আছি, সৎ হয়ে মৃত্যু। কিন্তু আমাদের মানুষের কাছে যেতে হয়। আমাদের এই নির্বাচনী সংগ্রাম ন্যূনতম যা করতে হয়, প্রচার যা করতে হয়, দাঁড়িয়ে মাইকে বলছি, এর খরচ আছে, যা করছি যা খুঁটিনাটি আমাদের ছেলেপুলেরা, আমাদের মতো অসংখ্য সর্বক্ষণের কর্মী আছেন আমাদের পাঠাতে, তাদের মাইনে একটু ভাতা দিতে হয়, যা করতে হয় সেইটুকু, কাগজ চালাতে হয় যেটুকু, সেই সবের জন্য আমরা আপনাদের কাছে। উনি দুয়ারে দুয়ারে যাচ্ছেন, উনি দিদিকে বলো বলো করে, আর দিদিকে বলে কিছু হয়নি, তাই দুয়ারে যেতে হচ্ছে। আর দুয়ার থেকে আরম্ভ করে এখন সমাধান করছে আপনার বুথে বুথে। আর এই সমাধান আজকেই করুন, এক্ষুনি করুন। এই জঞ্জালগুলো পানিহাটি থেকে সরান, নাইট সোয়ালের ব্যবস্থা করুন, তারপরে সমাধান করতে আসবে। রাস্তা কবে ঠিক হবে বলে দিন, বাকি বড় কথা আমি সব ছেড়ে দিচ্ছি। সেই নিয়ে আমরা যাচ্ছি আপনাদের দুয়ারে দুয়ারে ভিক্ষা চাইবার জন্য। আরএসএসও, বিজেপি, ওরাও মুষ্টি ভিক্ষার জন্য যাবে। 10,000 কোটি টন খাদ্যশস্য পচিয়ে মুষ্টি ভিক্ষার জন্য যাবে। রাম মন্দির বানাবার জন্য রাষ্ট্রপতি আমাদের, আরে বাবা, 5,00,000 100 কোটি টাকা। যদ্দূর খেয়াল করছে আমার 5,00,000 1,000 নাকি এরকম। মানুষ খেতে পাচ্ছে না, তখন আপনি মন্দির বানাবেন, তার জন্য 5,00,000 কোটি টাকা। রাষ্ট্রপতি, আমাদের দেশের সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান, সেই সংবিধানের রাষ্ট্রপতি পারেন এসব করতে, যা করছেন ওরা বলে শেষ নেই। আমি বলছি যে ওদের টাকার অভাব নেই, আসলে
টাকার গাছ আছে, লুট করেই করেছেন। আপনি যে পার্টি করুন, আপনার পকেট কেটেই করেছেন, আপনাদের সর্বনাশ করেই করেছেন, দেশটা বিক্রি করে দিয়ে করছেন। আপনার সম্পত্তি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, বিদ্যুৎ, কয়লা থেকে আরম্ভ করে ইস্পাত, লোহা থেকে আকাশে সেই উপগ্রহ থেকে আরম্ভ করে মাটির তলা পর্যন্ত তেল, এই সব কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে। এটা আপনারা মালিক, ওদের পৈতৃক সম্পত্তি কারণ না, মালিক আপনারাই দেশের জনগণ। আমরা তাদের সঙ্গে তো অর্থের বিচারে পাল্লা দিতে পারি না, তাই আপনাদের কাছে যাব, হাত পাততে সাহায্য করুন, আপনার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে। এইটাই হচ্ছে আমাদের আবেদন। আপনাদের সবাইকে আমার ধন্যবাদ, অভিনন্দন, অভিবাদন জানাচ্ছি। ভালো থাকবেন। বন্ধুগণ, একটা কথা মনে রাখতে হবে, আমরা এখানে আমাদের পার্টি সংগঠনের কর্মী, দরদি, বন্ধু আমরা এসছি সবাই। আমরা জনগণের কাছে যেমন যাব এবং আমরা আবেদন রাখবো, এখানে যারা এসছেন প্রত্যেকেই কিছু এখানে সূর্য মিশ্রের হাতে কিছু দিয়ে আমরা আমাদের সংঘের কাজ শুরু করব। আমরা আবেদন রাখছি, আপনারা এসে আমাদের কর্মীরা প্রথম এখানে অর্থ দিন, তারপরে অন্য মানুষের কাছে আমরা যাব। উত্তর 24 পরগনা জেলা নির্মাণ কর্মী ইউনিয়ন পানিহাটি 2, তারা অর্থ দান করছেন কংগ্রেস সূর্যকান্ত মিশ্রের হাতে। এই যে স্বপনদা, 23 নম্বর ওয়ার্ডের কর্মীরা তারা অর্থ দিয়েছেন কমরেড অনির্বাণ সরকার। 30 নম্বরের সমস্ত পার্টি কমরেডদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং কর্মী এবং দরদিদের কাছ থেকে সংগ্রহ করে কমরেড সূর্যকান্ত মিশ্রের হাতে অর্থ প্রদান করছেন। আরো যারা দিতে চান নিচ থেকে দিন। কমরেড সুদীপ রায়, আমাদের 5 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর, তিনি অর্থ সংগ্রহ করে সাহায্য করলেন আমাদের পার্টির জন্য। যাদের দেওয়া হয়ে গেছে বেরিয়ে আছে, কমরেডরা একটু দ্রুত শৃঙ্খলাবদ্ধভাবে সাহায্যটা দেবেন, তারপরে আমরা রাস্তায় নামবো মানুষের কাছে। টোটো চলে, এই মাইকটা স্টপ হলে টোটোর মাইকটা স্টার্ট করবেন। তানিয়াদি আছেন, একটু তানিয়াদি। হয়ে গেছে আপনাদের। আরো যারা আছেন কমপ্লিট, একটু নিচু করে বলুন, একটু নিচু করুন, দিচ্ছে। আরো কমরেড যারা পেছনে আছেন একটু এগিয়ে আসবেন। হ্যাঁ, এগিয়ে আসুন, ওনাকে একটু জায়গা করে দিন। একটু জায়গা দিন, পরের লোককে জায়গা দিন, পরের লোককে জায়গা দিন। ডান দিকে বেরোবো। কমরেড লিডারশিপ সামনে থাকবেন, ছাত্র যুব কমরেড, মহিলা কমরেডরা সামনে থাকবেন, বাকিরা আমরা সবাই পেছনে থাকবো। কমরেড সূর্যকান্ত মিশ্র সামনে থাকবেন এবং আমরা ডান দিকে, আমাদের মঞ্চের ডান দিকে অর্থাৎ ঘোলা থানার দিকে মুখ করে আমাদের কালেকশন শুরু করবো। হ্যাঁ, ঠিক।